প্রিয় দর্শক, সংখ্যার হিসেবে আর মাত্র ১৬ দিন, তারপরেই আমাদের মহান জাতীয় সংসদের নির্বাচন। সারা দেশে নানামুখী প্রচারণা, একদল অন্য দলকে ঘায়েল করবার চেষ্টা করছেন, তাদের বাকযুদ্ধ চলছে। এই নিয়ে আজকে সংবাদপত্রে নানামুখী সংবাদ প্রচারিত হয়েছে, প্রকাশ হয়েছে। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন লেখক কলামিস্ট হাসান মামুন। স্বাগত আপনাকে। বলছিলাম যে ১৬ দিন আর মাত্র বাকি, তো পত্রপত্রিকার শিরোনাম দেখে নানা ধরনের বাহাস এই দল ওই দলকে নানাভাবে আক্রান্ত করবার চেষ্টা। আমরা একটা শিরোনাম পড়ি, তারপর দেখা যাক। দৈনিক প্রথম আলো, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা। জামায়াতের নির্বাচনী জনসভা, কর্মীদের পেট ভরার জন্য রাজনীতি করি না, শফিকুর রহমান বলেছেন। তারেক রহমান বলেছেন, শুধু ভোট দিলে হবে না, ভোটের হিসাব বুঝে নিতে হবে। দৈনিক যুগান্তর, সারা দেশে প্রচারণার উৎসব। কালের কণ্ঠের শিরোনাম, দেশে পরিবেশ নেই, বিনিয়োগ বিদেশমুখী, ভোটের প্রচারে উত্তাপে ডানা মেলেছে সংঘাত। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ ৩ জনের মৃত্যুদণ্ড। দৈনিক সমকাল, মিরেশ্বরাইয়ে ভারতকে দেওয়া জায়গায় প্রতিরক্ষা শিল্প হবে। কর্ণফুলীতে ৭২০ ভাসমান গুদাম, সর্বমিত্রের কাণ্ডে সর্বত্র প্রতিক্রিয়া। দৈনিক ইত্তেফাক, ষড়যন্ত্র চলছে, ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেবেন, যারাই ক্ষমতায় গেছে দেশ খুবলে খেয়েছে। বাংলাদেশ প্রতিদিন, প্রচার উৎসবে প্রার্থীরা, নির্দেশ নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের। মানব জমিনের শিরোনাম, ভোটারদের এনআইডি সংগ্রহের নেপথ্যে আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না, জামায়াতের আমির বলেছেন। একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে, তারেক রহমান বলেছেন। আমার দেশ, নির্বাচন ভণ্ডুলে মাঠে নেমেছে নয়া দিল্লি, নতুন সরকারের শপথের সব প্রস্তুতি সম্পন্ন। আমাদের সময় শিরোনাম, জমজমাট প্রচার, বিধি লঙ্ঘনে দায়সারা ইসি। খবরের কাগজ, হ্যাঁ প্রচারে নানামুখী চাপে কর্মকর্তারা, সামরিক ড্রোন উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি আজ, চ্যালেঞ্জ ছুড়েছেন ২৯ স্বতন্ত্র। সময়ের আলো শিরোনাম, বিদ্রোহীদের দাপটের নড়বড়ে শরিকরা, সাবেক ডিএমপি কমিশনার হাবিবের মৃত্যুদণ্ড। একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে, তারেক রহমান বলেছেন। দেশ রূপান্তরের শিরোনাম, গ্রামে গণভোট অন্ধকারে, আচরণবিধি ভঙ্গ নিয়ে ইসি নির্ভর নয় ইসি সচিব। দৈনিক করতোয়া, সামরিক শিল্পে বাংলাদেশের প্রবেশ, ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেবেন তারেক রহমান। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ ৩ জনের মৃত্যুদণ্ড। রূপালী বাংলাদেশ, কঠিন বাস্তবতায় চ্যালেঞ্জ ইসি, আল্লাহর কসম জনগণের সম্পদে হাত দেব না। শিরোনাম আপনি শুনলেন? জি। একটা জিনিস খুব আমার কাছে মনে হয় প্রশ্নের জায়গা তৈরি করে, আপনি আল্লাহর কসম দেবেন কেন, মানে কি কারণে? যাই হোক, আলোচনা করবো সেটা নিয়ে। ভোটের প্রচারে উত্তাপ, ডানা মেলেছে সংঘাত, সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টা। ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে, বিএনপি বলেছে। এবং যেটা বললাম একটু আগে, জামায়াত নেতা বলেছেন, আল্লাহর কসম জনগণের সম্পদে হাত দিব না। কি মনে হচ্ছে আপনার? রেজা ভাই, নির্বাচনের তো বেশি বাকি নাই, ১৬ দিন। আপনি মানে জাতীয় নির্বাচনের কথা বলেছেন, তো প্রধান উপদেষ্টা কিন্তু কালকে সেনা সদরে গিয়েছিলেন। সেখানে ৩ বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। বৈঠক মানে উনি তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, গুরুত্বপূর্ণ এই বক্তব্য। সেখানে উনি গণভোটের প্রসঙ্গ এনেছেন এবং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন। সরকার তো গোটা প্রশাসন গণভোটের পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। কেন চালাচ্ছে এটার ব্যাখ্যাও দিয়েছে। যাই হোক, সেটাতে আমরা না যাই। তো একটা খবর দেখলাম যে গ্রামে গণভোট অন্ধকারে। গ্রামে না, শহরে শিক্ষিত লোকজনও কিন্তু গণভোট নিয়ে মাথা ব্যথা প্রশ্ন, মাথা ব্যথা নাই, আবার প্রশ্নও তুলছে যে আমি হ্যাঁ দেবো না দেবো বুঝতে পারছি না। তো প্রচারণাটা ভালো মতো হওয়া দরকার, ব্যাখ্যা বিশ্লেষণ হওয়া দরকার। সেই সময় কি আর আছে? সামনে কিছু তো সময় আছে। আর রাজনৈতিক দলগুলো গণভোটের বিষয়টা স্পষ্ট করতে পারে, তাদের
ইশতেহার তো সামনে আসবে, তো ইশতেহারে গণভোটের বিষয়ে তাদের অঙ্গীকার নতুন করে ব্যক্ত করতে পারে। তারা তো সংস্কার আলোচনায় ছিলেন এবং এক ধরনের ঐকমত্য হয়েছে রাষ্ট্র সংস্কারে। রাষ্ট্র সংস্কার বিষয়টা প্রয়োজনীয়, কোনো সন্দেহ নাই। এখন এটা কোন মাত্রায় হবে না হবে সেটা আগামী গণভোটে আমরা বুঝতে পারবো। আর আগামী সংসদ সার্বভৌম, তারা আসলে সিদ্ধান্ত নেবে। আর গণভোটে যদি নাও জয়যুক্ত হয় সে আশঙ্কা আছে, কিংবা যদি গণভোটে মানুষ কম ভোট দেয়, হতে পারে যে জাতীয় নির্বাচনে অনেক বেশি পার্টিসিপেশন হলো কিন্তু গণভোটে কম, তো সেক্ষেত্রে গণভোটটা প্রশ্নবিদ্ধ হবে কিছুটা। আচ্ছা, তারপরও যেহেতু সংস্কারের অঙ্গীকার সব দলেরই আছে মাঠে থাকা, তো তারা নিজের মতো করে সংস্কার কর্মসূচি জি, মানে বাস্তবায়ন করবে এই প্রত্যাশা আছে। যাই হোক, আমি ওই যে বলছিলাম যে মানে প্রধান উপদেষ্টা গণভোটের কথাটাও সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে জোর দিয়ে বলেছেন। আর আগামী নির্বাচনে যে সেনাবাহিনীকে একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে সেটা উনি নতুন করে সামনে এনেছেন। মানুষেরও প্রত্যাশা কিন্তু এটাই যে পুলিশের যে পরিস্থিতি এখন পর্যন্ত, মনোবল, শৃঙ্খলা ইত্যাদি সহ, তাতে সেনাবাহিনী বলিষ্ঠ ভূমিকা না রাখলে নির্বাচন শান্তিপূর্ণ করা প্রায় অসম্ভব। মুশকিল প্রায় অসম্ভব। জি, যেহেতু আপনাকে বলছিলাম যে নানামুখী কথাবার্তা হচ্ছে, যেমন ধরেন পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তাকারীদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করবেন না, ফখরুল সাহেব বলেছেন। আমরা আলাদা হয়েছি ইসলামের জন্য, চরমেনায়ের পীর বলেছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড প্রতারণার প্যাকেজ, নাহিদ ইসলাম বলেছেন। জি, হ্যাঁ, নির্বাচনে আসলে নানান বিষয় প্রাধান্য পাচ্ছে প্রচারণায়। জি, একটা হলো যে মানে রাজনৈতিক সাংস্কৃতিক বিষয় আশয়। তো রাজনৈতিক সাংস্কৃতিক বিষয় আশয়ের মধ্যে তো ৭১ আসছে, তারপর হচ্ছে বিগত ৫৪ বছরে কোন দল শাসন করেছে, কারা শাসন করেছে। জামায়াত এটা আনছে, কারণ জামায়াতের তো এককভাবে দেশ শাসনের মানে অভিজ্ঞতা নেই। জি, তবে তারা যেভাবে মানে দায় অস্বীকার করছেন সেটা কিন্তু বলা যাবে না, কারণ তারা তো বিএনপির সঙ্গে একবার মানে জোট গঠন করে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বিশেষ খবরে ছিলাম, জামায়াতের সম্মানিত আমির তার বক্তব্য শুনছিলাম। আমরা ফিরে আসি আমাদের অনুষ্ঠানে। আমরা বলছিলাম যে আচরণবিধি, বিশেষ করে আজকে দৈনিক প্রথম আলোর শিরোনাম হয়েছে, দুটি ছবি ছাপা হয়েছে, একটি বিএনপির নেতার ছবি আর একটি জামায়াতের নেতার ছবি। রঙিন পোস্টার কিন্তু এবার নিষিদ্ধ। তা আপনি এই যে নির্বাচন কমিশনের যে নির্দেশনা, এটা তো আপনি মানলেন না, থোড়াই কেয়ার করলেন না, তাহলে কে আপনারা তো কি হবে, এটার ভবিষ্যৎ কি? হ্যাঁ, আচরণবিধি মানার তো বিধান আছে এবং শাস্তিরও ব্যবস্থা আছে। জি, তা শাস্তি কি কেউ ভাবে যে শাস্তি হবে? মনে হয় না। এখন আর আসলে নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেখানে কঠোর শাস্তি দেওয়ার বাস্তবতা বোধহয় নাই। এবং প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগেও আচরণবিধি লঙ্ঘনের অনেক ঘটনা ঘটেছে সারা দেশে। নির্বাচন কমিশন বা জেলা প্রশাসন কিন্তু কঠোর ব্যবস্থা নেয়নি। মানে আমরা দেখেছি কিছু মিনিমাম মানে একটা প্রতীকী ব্যবস্থা নিয়েছে, জরিমানা ইত্যাদি। এইসব ঘটনা নানাভাবে প্রশ্নের উদ্রেক করে। আমরা একেবারে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে একটা ছোট্ট আলোচনা করতে চাই। আমি যে তরুণের কথা এখন বলবো, তার বক্তৃতা, তার আচরণ সবকিছু দেখে আমার মনে হয়েছিল এই তরুণের অনেক ভালো ভবিষ্যৎ আছে। সর্বমিত্র চাকমা, এবং আজকের পত্রিকার শিরোনাম হয়েছে যে সর্বমিত্রের কাণ্ডে সর্বত্র প্রতিক্রিয়া। এই ছেলেটি কি বুঝে কাজটি করলো নাকি কারো প্রচারণায় করলো সেটা তো বোঝা যাচ্ছে না। মানে এই প্রার্থী তো জয়যুক্ত হয়েছিলেন জামায়াত থেকে, মানে জামায়াত সমর্থিত প্যানেল থেকে, এবং এটাকে মনে করা হচ্ছিল যে একটা নতুন স্ট্র্যাটেজি তাদের বা নতুন নীতির প্রকাশ হতেই পারে। জামাতের একজন প্রার্থীতে হিন্দু আছে, যে আদিবাসী, আমরা আদিবাসী যাদের বলি তাদের একজন প্রতিনিধিকে নিয়ে আসা হয়েছিল, যেমন জামায়াত একজন সনাতনী প্রার্থীকে নমিনেট করছে খুলনায়। তো এগুলোকে অনেকে ইতিবাচকভাবে দেখছে। কিন্তু এরপরে যেসব ঘটনা ঘটলো, শুধু এই কান ধরে উঠবোস করানো না, এর আগেও কিন্তু হয়েছে। একজন বৃদ্ধ লোককে যেভাবে মানে প্রক্টোরিয়াল বডির মতো আচরণ করেছে, যেটা আইন এবং বিধির বহির্ভূত। তো সর্বশেষ যে কাণ্ড উনি করলেন লাঠি হাতে, এবং একাধিক দিন সম্ভবত উনি কাজ করেছেন, মানে শৃঙ্খলা প্রতিষ্ঠান নামে
তো এখন তো মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে নোটিশ করেছে এবং তিনি বোধহয় না, উনি পদত্যাগের করেছেন, ঘোষণা দিয়েছেন, যদিও দিয়েছেন। এখনো করেননি পদত্যাগ। জি। পদত্যাগ না করলেও তার ইমেজ কিন্তু যথেষ্টই নষ্ট হয়েছে এবং যে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা তাদের নির্বাচিত করেছিল তাদের আশাভঙ্গের কারণ করেছে তারা আর কি। তো এটা খুবই দুর্ভাগ্যজনক এবং গণ অভ্যুত্থানের পর আসলে বিভিন্ন দিক থেকে আমরা কিছু বাড়াবাড়ি দেখেছি। অনেক ধন্যবাদ তো আপনাকে। এগুলো একেবারে প্রত্যাশিত ছিল না। এই আলোচনাগুলো হওয়া খুব জরুরি প্রত্যাশিত হয়তো ছিল না। হবে। জি। দৈনিক সমকালে যেমন ভোটের হাওয়ার মধ্যে তো নানা ধরনের খবর আছে, অন্য খবরগুলো একদম মিলিয়ে যায়। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা খবর আছে, কর্ণফুলীতে 720 ভাসমান গুদাম। জি। এখানে যে ছোট্ট করে আপনাকে জাহাজকে গুদাম বানিয়ে সাগরে ভাসছে 720 লাইটার জাহাজ। এসব জাহাজে তেল, চিনি, ডাল সহ 10 লাখ টনের বেশি প্রয়োজনীয় পণ্য রয়েছে সারের মতো গুরুত্বপূর্ণ পণ্য। বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে এসব জাহাজের কোনোটি সাগরে ভাসছে এবং এই 1 মাসের বেশি সময় ধরে। জি, আমি নিউজটা একটু চোখ বুলিয়েছি। মানে এই ধরনের খবর কিন্তু মাঝে মাঝে আসে, বিশেষ করে মানে উৎসবের আগে যখন ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে এবং আমদানি বাড়ে, তখন এই পরিস্থিতি তৈরি হয়। তো এটা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য আছে। হ্যাঁ, মানে যারা আমদানি করেছে তাদের বক্তব্য আছে, যারা কর্তৃপক্ষ তাদের বক্তব্য আছে, এবং পত্রিকার অনুসন্ধানেও অন্যরকম চিত্র এসছে। তো এই যে পরস্পর বিরোধী বক্তব্যের মধ্যে আমরা আশা করব যে কর্তৃপক্ষ উদ্যোগী হবে এবং বাজারে সংকট সৃষ্টি যাতে না হয় রোজার আগে। আমরা শুধু নির্বাচন নিয়ে আলাপ করছি, কিন্তু সামনে কিন্তু রমজানও আছে। একেবারে শেষের দিকে 1 মিনিট আপনাকে বলতে চাই, আপনি নিরাপত্তার কথা বললেন যে আমাদের এখানে ক্রিকেটে ভারতে খেলতে যাওয়ার, আমরা নিরাপত্তার আশঙ্কা করলাম বলে আমরা বিকল্প ভেন্যুর কথা বললাম, কিন্তু আমাদের সাংবাদিকরা বাংলাদেশ না খেললেও সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড এবং সেখানে যাওয়ার সুযোগ ছিল। আপনি 50 জনকে যখন বাতিল করে দিলেন, তাহলে তো আপনি নিজেই স্বীকার করলেন যে নিরাপত্তা নাই। তাহলে কি হবে? হ্যাঁ, আইসিসি মানে বাংলাদেশের প্রতি বিমাতা সুলভ আচরণ করেছে, এটা কোনো সন্দেহ নাই। এবং আইসিসি কারা নিয়ন্ত্রণ করছে এইসব প্রশ্ন কিন্তু মানে ব্যাপকভাবে সামনে এসেছে। কারা নিয়ন্ত্রণ করছে এটা তো স্পষ্টই বোঝা যায়, এটা বড় দেশ, তারা অনেক টাকা পয়সা আগে মনে করা হতো যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মানে বড় ভাই সুলভ আচরণ করে, এখন মনে হচ্ছে যে ভারতই এককভাবে কর্তৃত্ব করছে সেখানে। পাকিস্তান খেলবে কি খেলবে না সেই প্রশ্ন এসে গেছে। এবং বাংলাদেশ পাকিস্তান উভয় পক্ষ যদি বর্জন করে বা খেলতে না পারে, খেলা না হয়, তাহলে তো এটা আকর্ষণ হারাবে এবং এটা কিন্তু বাণিজ্যেরও বিষয়। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ক্রিকেটের কথা শেষে আলোচনা করলাম। প্রশ্নটাই এমনই যে নিরাপত্তার আশঙ্কায় যদি আমাদের সাংবাদিকরাও সেখানে না যেতে পারে, তাহলে তো আপনারা স্বীকার করে নিলেন যে নিরাপত্তার একটা ব্যাপার আছে। তাহলে বাংলাদেশ কি ভুল করেছে? ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।